হ্যালো বন্ধুরা, এটা এমন একজন লোকের গল্প যে তৃষ্ণার্ত ছিল। আর সে কিসের জন্য তৃষ্ণার্ত ছিল পরে জানতে পারবে। গল্পটি শুরু হয় প্রজাতন্ত্রে। এটি ফ্লোরেন্টাইন থেকে অনেক দূরে। সেই সময় জাপান লীগ এমন একটা জায়গা ছিল যেখানে একটি রোগ ছিল। আমরা একজন লোকের সাথে দেখা করি যার নাম অন্ধকার। সে চুরি করত এবং এখন সে গির্জার একজন চিত্রশিল্পী। বন্ধু জিরাম অনেকদিন ধরে এখানে ছবি আঁকছে এবং সে এখনও তার দাড়ি পায়নি, যার অর্থ সে তার বেতন পায়নি। সে চুল কাটার জন্য বাবার কাছে যায় এবং বাবাকে মৃত অবস্থায় পায়। সে বলে যে সে ইতিমধ্যেই নাটকে ভুগছে। সে সিদ্ধান্ত নেয় কেন গির্জার ফাদার হবে না। এটা তাকে খাবার এবং সেই সুন্দর গুলছারে সুন্দরী নন্দের সাথে বার্ধক্য আসবে, তাই বাবার মাথা সেখানে পড়ে থাকবে। সে পোশাক পরে এবং ছদ্মবেশী বাবা হয়ে ওঠে। এখন আমরা লরেঞ্জো নামে এক যুবককে দেখতে পাচ্ছি, যিনি আমাদের গল্পের নায়কও। কিছু লোক তার পেছনে লেগেছে কারণ সে ডিউটিতে থাকাকালীন চালাকি করে এই চোরকে মেরে ফেলেছিল। ঝা বিনোদ নামে একজন চোরকে। সে একজন সরকারি কর্মকর্তা, তার মানে সে সরকারের জন্য কাজ করে। লরেঞ্জোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে তার সাথে লড়াই করে, কিন্তু লরেঞ্জো কোনোভাবে পালাতে সক্ষম হয়। এখন আমরা প্যান অথবা কো প্যান একজন ধনী ব্যবসায়ী, যে ছবিটি শুরু হবার কিছুক্ষণ আগে মারা গিয়েছিল, তার মেয়েকে দেখতে পাই এবং তারপর ঝাবিমো আসে। সে বলে, দুঃখ করো না আমার সরল মেয়েটি, তোমার সাথে আছি। তাহলে তোমার বাবা মা যদি চলে যায়, আমি তোমার সাথে আছি প্যান অথবা কি। আমরা সাহায্য করার অর্থ বুঝতে পারি যে ঝাবিমো তার পাজামা খুলে তার অপরাধ স্বীকার করতে চায়। মেয়েটি পেনিয়াকে দিতে চায়, কিন্তু এমপি দ্রুত ভিয়ার্সকে বলে, আমি রাশিয়ার রাজপুত্র চক্রানকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তাকে বিয়ে করব এবং আমি কেবল তাকে আমার প্যান্টটি দেখাব, যিনি রাশিয়া থেকে সরাসরি এখানে আসছেন আমার প্যান্টটি দেখতে। এই সব বলার পর সে চলে যেতে শুরু করে। ভিয়ার্স, তুমি কি জানো তোমার বাবার কত ঋণ ছিল? পেনিয়া জিজ্ঞাসা করে। এটা কিসের জন্য ছিল ঋণ? ভিয়ার্সের নামে দুধের ঋণ। এটা সহজ। সে তার ব্যবসা প্রসারণের জন্য ঋণ নিয়েছিল, কিন্তু সে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছিল এবং আমি ঋণ পরিশোধ করতে চাই। সে তা পরিশোধ করতে চায়। তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তার মুখ দেখে আমরা সবাই জানি যে এই বদমাশ মিথ্যা কথা বলছে এবং জন্ডিসে ভুগছে। তার প্যান্টটি খুলতে চায়। পেনিয়া বলে, আমি প্রিন্স চকলেটকে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। আমরা লরেঞ্জোকে ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে দেখি। সাহসী সৈনিকরা তাকে তাড়া করছে। পথে তার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হয়। তার সাথে একজন মৃত ব্যক্তি ছিল। লরেঞ্জো তাকে জিজ্ঞাসা করে, এই পথটি কোথায়? সে বলে যে এই পথটি একটি কনভেন্টে নিয়ে যায়, যেখানে অনেক সন্ন্যাসী থাকেন, এবং আমি এই মৃতদেহটিকে সেখানে থেকে আনছি। তাকে সেখানে মালি পদে নিযুক্ত করা হয়েছিল। লরেঞ্জোর মন উজ্জ্বল হয়ে ওঠে এবং সে বলে, যদি এই মালি মারা যায়, তাহলে তাদের একজন নতুন মালি প্রয়োজন হবে। তারা কি আমাকে সঙ্গীর পদ দেবে? সে বলে, না, কারণ তার মতো বিশেষ দক্ষতা তোমার নেই। লরেঞ্জো জিজ্ঞাসা করে, তার কি বিশেষ দক্ষতা ছিল আর আমার কাছে এগুলো নেই? লোকটি বোবা এবং বধির ছিল এবং তাদের এমন একজনের প্রয়োজন। লরেঞ্জোর কাজে চলে যাওয়া উচিত। সময় বলে, বোবা এবং বধির হওয়া বিশেষ, তার সেই দক্ষতা নেই। কিন্তু এখন লরেঞ্জো ঝাবিমোর লোকেদের হাত থেকে বাঁচতে গাছে উঠেছে। আজও সাহসী লোকেরা পাশ দিয়ে যায় এবং তাকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে লরেঞ্জো যে ডালে দাঁড়িয়েছিল ভেঙে যায়, যার ফলে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে অত্যন্ত সুন্দর নন্দী শেষে তাকে তুলে নিয়ে কনভেন্টে নিয়ে আসে। দুজন সন্ন্যাসী তার দেহ পরীক্ষা করতে আসে। তারা দুজনেই তার দেহের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে বছরের পর বছর তৃষ্ণার্ত। একজন সন্ন্যাসী সেখানে আছে। দেখো, এর কোনো সীমা নেই, এটা ভেঙে গেছে। এখন সবাই জানে সে কি ভাঙা হাড়ের কথা বলছে। সে তার স্নেহময় হাত দিয়ে তার হাড় সারিয়ে তোলে। সে তাকে পরীক্ষা করে এবং তার কোমল ঠান্ডা
পুরোপুরি অক্ষত অবস্থায় দেখতে পায়। সে লরেঞ্জোর শার্ট তুলে তার পেটে চুমু খায়, তাকে প্রচণ্ড উত্তেজনায় নিয়ে আসে এবং সে তাকেও এটা উপভোগ করতে বলে, তুমি এটা উপভোগ করবে। আর এখন সে তাকেও চুমু খায়। আমরা দেখতে পাই যে লরেঞ্জো সচেতন, সে কেবল অজ্ঞান থাকার ভান করছে এবং তার মনে বলছে, পৃথিবীকে বাঁচিয়ে রাখো, কবিরকে বাঁচিয়ে রাখো, ফকিরকে বাঁচিয়ে রাখো। যদিও তুমি এক হয়ে যাও, এই শরীরে তোমার অস্ত্র রাখো, বেঁচে থাকার শক্তি রাখো। যদিও তুমি হেরে যাও, তুমি জীবনে সবকিছু পেতে পারো, কিন্তু তাদের আশাকে বাঁচিয়ে রাখো। ঠিক তখনই লরেঞ্জো তার ঠোঁট জোরে চুষতে শুরু করে। সে তার চোখ তার ওপর থেকে সরিয়ে নেয়। সে ভয় পায় না। এখানেই এই 2 ইঞ্চি তার সাহায্যে আসে। কোনোভাবে সে তার কামনা নিয়ন্ত্রণ করে এবং গতি চালিয়ে যায়। সে তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি সে বোবা এবং বধির। এই কথা শুনে পেয়ারাগুলো আনন্দিত হয়। তারা ভাবে, অন্তত আমরা এখানে একজনকে পেয়েছি যে আমাদের তৃষ্ণা মিটাবে। আমাদের সূক্ষ্ম মস্তিষ্ক এটা নির্ধারণ করতে কাজ করে। এই 2 ব্যক্তির কোনো ধারণা ছিল না যে লরেঞ্জো বোবা এবং বধির। তাহলে তারা কেন মিথ্যে বলল? শীঘ্রই আসলে সেখানে থাকতে চেয়েছিল। আসবে, যাতে এই সমস্ত মিল তার সাথে তাদের রাত উপভোগ করতে পারে। আবার আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক কাজ করতে শুরু করে, ভাবছে কেন তার একজন বধির ও বোবা লোকের প্রয়োজন। আসলে এই দুপুরের খাবার এমনকি মিনিট খায়, তাই তাদের মস্তিষ্ক কাজ করে। এই বধির ও বোবা লোকটি একটি চ্যালেঞ্জ, যাতে তারা তার সাথে একটি মজার রাত কাটাতে পারে। এবং যেহেতু সে বধির, সে কাউকে বলতে পারে না বা সে কাউকে শুনতে পারে না। এই বধির ও বোবা লোকটির বিলাসবহুল গাড়ি চালানোর টিকিট আছে। আর আরও কি, তারাই সেই বৃদ্ধ গার্ডেনারকে হাড় পর্যন্ত মেরেছিল। তারা সেই বৃদ্ধ লোকটির জন্য কোনো করুণা অনুভব করেনি। এখন তার একটি পা ইতিমধ্যেই কবরে রয়েছে। কিন্তু লরেঞ্জো জিজ্ঞাসা করে, তুমি কি বধির ও বোবা লরেঞ্জো? আমি যাই বলি না কেন সে অঙ্গভঙ্গির মাধ্যমে তা বলে, হ্যাঁ আমি বধির, কিন্তু সে তা বলে। এইবার একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। একটা মেয়ে পাগল হয়ে গেল। আরেকজন এসে বলল, যাও ওকে ভালো করে গোসল করিয়ে দাও। আর তারপর যা হলো তা হলো এই। আমি এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিলাম। অভ্যাসের কারণে বাধ্য হয়ে লরেঞ্জো মন থেকে একটা স্তবক গুনগুন করে বলল, আমি আমার সমস্ত সুখ তোমার ওপর ঢেলে দেব। আমি যদি তোমার বড় জিনিসের ওপর ঢেলে দিতে পারতাম। তুমি আমার কাছে এসো, পোশাক খুলে ফেলো, আমি তোমার একটি স্বপ্ন সত্যি করব, আর তাতেই শেষ। সে লরেঞ্জোর কবিতা শোনেনি এবং তার কাপড়না খুলে দ্রুত তার বাথটাবে ঢুকে পড়ে। এবং তারপর ফোটা খোটা, ফোটা ফোটা, ফোটা ফোটা। অন্যদিকে আমরা দেখি পিনাট বিলের দামে বিরক্ত। সে গির্জার বন্ধুদের কাছে যায় এবং এখানকার সকল মানুষ, তারা একে অপরের সংস্করণ। তারা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, কিন্তু তারা বিয়ের আগে কারণ না হওয়ার শপথ নিয়েছে। কারণ নাম সে উল্লেখ করবে না। এমপি বলে না সে জাট। বীর তাকে জোর করে বিয়ে করতে চায়, কিন্তু আমার বাবা রাশিয়ান রাজপুত্রের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। চকোলেট, আর আমি শুধু তাকেই বিয়ে করতে চাই। তারপর আরেকজন বন্ধু বলে, প্রথমে রাজপুত্র চকলি, ওকে দেখো, কে জানে সে একটা পাগলা মেয়ে। দ্বিতীয় বন্ধু বলে, চুপ করো, আমরা বছরের পুরনো জিন্স, আর বিয়ের আগে আমরা কারোর নাম উল্লেখ করব না। ঠিক তখনই জেভিএম আসে। সে জিজ্ঞাসা করে, সাপটা কে চাই? আমি তোমাকে এটা দেব। সে জিজ্ঞাসা করে, তোমরা সবাই কি করছো? এসো, এখান থেকে পালাও, জানো না মানুষের ঢল নামছে। সবাই বেরিয়ে আসছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা পেনিয়াকে কনভেন্টে রেখে যাবে যতক্ষণ না রাজকুমারী আকলান চলে যায়। ঠিক তখনই একজন বন্ধু ঘোড়ার গাড়ি নিয়ে আসে। প্রথমজন জিজ্ঞাসা করে, ঘোড়ার গাড়ি কে চালাবে? সে বলে, এটা ব্রুনো চাচা। আর তার অশ্ব আছে, আর তার একটা রূপও আছে। সে এখনও কোনো কূপ থেকে জলপান করেনি। উদাসীনতা বাবাও ধরে নেন। যোগী একসময় একজন চিত্রকর ছিলেন এবং তার আগে একজন চোর। তারা তাকে প্রথমে একটি দ্রুত ঘোড়ার গাড়িতে ভারতে পাঠায় এবং তারা নিজেরা অন্য পথে এগিয়ে যায়। তারা পেনিয়ার কনভেন্টে পৌঁছায়। তারা তার প্যান্টটি খুলে তাকে পায়জামা পরিয়ে দেবার পর, অর্থাৎ তাদের নিজস্ব পোশাকের মতো পোশাক পরে। পেনিয়া মনে করে সে একটি ভালো জায়গায় এসেছে এবং এখানে তার কুমারিত্ব রক্ষিত হবে, কিন্তু সে জানে না যে দিনরাত এইভাবেই জল টানা হয়। ঠিক তখনই পেনিয়ার চোখ পড়ে নিরীহ চেহারা লরেঞ্জোর উপর। সে নিজেকে জিজ্ঞাসা করে, সে কে? সে আমাকে বলে সে সরাসরি স্বর্গী থেকে এসেছে। সে বধির এবং বোবা, এবং আমাদের মালি, যে খুব পরিশ্রমী, দিন-রাত গভীর কূপ থেকে জল তোলে। এই কথা শুনে পেনিয়ার নিজেকে ভিজিয়ে ফেলার ইচ্ছা হয়, কিন্তু তারপর সে রাশিয়ার রাজকুমার খানিদের কথা মনে করে এবং পেনি তার প্যান্টটি পিছলে যাওয়া বন্ধ করে।
আমরা যদি লরেঞ্জোকে বাগানে কাজ করতে দেখি তখন একজন মহিলা যিনি ওই 2 ভগ্নিপতির থেকে আলাদা ছিলেন সেখানে আসেন। বলেন যে সঙ্গী ঘাস কাটবে এবং আমরা জানি যে লরেঞ্জো সবসময় যৌন মিলনের জন্য এত আগ্রহী, সে খুশি ছিল, তাই এরও একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। গ্রহগুলির ওপর নজর রাখো, অস্ত্রের ওপর নজর রাখো, কেউ আসতে পারে, আমার প্যান্টের জিপ খোলা রাখো। অস্ত্রের তাপ জ্বলতে দাও, তাকে গরম রাখো, নিজেকে গরম রাখো। রাতে এমনকি দিনের বেলাতেও ঘোরাফেরার পরিষ্কার, তাকে গরম রাখো, রাহুর ওপর নজর রাখো। অস্ত্রের ওপর নজর রাখো যাতে সে কিছু মনে না করে। এটা আমার অস্ত্র, এটা তার জন্যও রেখো। এই বলে লরেঞ্জো ঝোপের আড়ালে সন্ন্যাসীর সাথে পাহারা দিতে যায়। কোম্পানিগুলি তাদের দুজনকেই ঝোপের আড়ালে যেতে দেখে তার প্যান্টিতে আগুন ধরে যায় এবং সে গয়নাগুলি স্পর্শ করতে শুরু করে। অন্যদিকে আমরা রাশিয়ার মহান রাজকুমারকে দেখতে পাই। রাজকুমার চকোলেট প্রাসাদে এসেছেন। পৌঁছে যাবার পর রাজকুমার চকলি চোর আর চোরের সাথে দেখা করেন। রাজকুমার চকলি তাকে তার নামের তাৎপর্য বলে। বলা হয় যে চকলি নামে একটি ছেলে ছিল, একদিন সে তার নাম পরিবর্তন করে। তাই সে তার নাম পরিবর্তন করার কথা ভাবল। সে একটি শ্রমিকের কাজ করা মহিলাকে জিজ্ঞাসা করল, আর সে তাকে তার নাম লক্ষ্মী বলল। তারপর সে একটি অফিসারকে তার নাম জিজ্ঞাসা করল। সে তার নাম ধনপদ বলল। সে দেখল কিছু লোক বিষয়টি নিয়ে আপত্তি করছে। সে একজনকে মূর্তির নাম জিজ্ঞাসা করল। সে মূর্তির নাম রাখল অমর সিং। সে তাকে বলল, মনে একটি চিন্তা এলো, লক্ষ্মী শ্রমিকের কাজ করে, ধনপদ ভিক্ষা করে। যেহেতু অমর সিং নিজেই মারা গেছেন, তাই চকরি নামটি ঠিক। তারপর হাততালি শুরু হয়। রাজকুমার চকলি একজন চোর, একজন পকেটমার। সে মনে করে বোকারা পেনিয়ার বাবা। সে মনে করে, আমি তোমার এবং তোমার স্ত্রীর জন্য কিছু এনেছি। আমি এমন একটি উপহার এনেছি যা তোমার স্ত্রী উপভোগ করবে। এই টুইটি সে বলে, না আমি পেনিয়ার বাবা নই। যদি তুমি এটা বলো তাহলে তুমি না, আমি অবশ্যই তার কলম দাদা। বা অন্য এটা কিছু হতে মিথ্যে। যাচ্ছি না। আমি শপথ করছি, রাজপুত্র তার সৈন্যদের বলে। সে বলে এটা দেখতে কুকুরের মতো। তারপর সে চোর এবং পকেটমারদের ডাকে। সাহসী পুরুষেরা বলে, দিনে একটা শক্তি আছে, ডিম, মালিকের লাঠি এবং শিকড়। সাহসী পুরুষেরা কোনো উত্তর নেই। রাজপুত্র হেসে কিছুক্ষণের জন্য চলে যায়। পথে তার সাথে একজন লোকের দেখা হয়। সে তাকে বলে যে পাই গ্রামের বাইরে সে একটি কনভেন্টে গেছে এবং তাকে বিয়ে করবে। এটা শুনে অবাক হয়ে ল্যান সেই গ্রামের দিকে রওনা দেয়। আমরা লোরেঞ্জোকে তার ঘরে দেখি। তোমার নিদের রাজহাঁস লিখুন। সে এটা পুড়িয়ে দিতে আসে। সে বলে, চুলকানি একটা ধাঁধা। চুলকানি এমন এক বন্ধু যা বোঝা যায় না। চুলকানি এমন এক প্রশ্ন যা তৈরি করা যায় না। চুলকানি এমন একটি মুহূর্ত যা সমাধান করা যায় না। চুলকানি এমন একটা ঝড় যা ডেকে আনা যায় না। চুলকানি এমন একটি লক্ষ্য যা আপনি থামাতে পারবেন না। আপনি এটি মিস করবেন না। এবং সে বলে, দয়া করে আমাদের ভালো করে পুড়িয়ে ফেলুন, ঠিক যেমনটি আপনি গতকাল বিকেলে বাগানে করেছিলেন। কেন আপনি শত্রুর গুলি ছুঁড়েছিলেন? তারা দুজনেই তাদের পোশাক খুলে ফেলে এবং আমরা জানি লোরেঞ্জো সবসময় মানুষকে সাহায্য করার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা কোম্পানির বন্ধুকে বনের মধ্যে দিয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে দেখি। ঠিক তখনই দুটি মেয়ে, তাদের প্রেমিক, তাদের একটি তারকা দেয় এবং ডাকে, এসো এবং দুধ পান করো। আমি ডাকছি কিন্তু আমি যাব না। আমি ডাকছি, বাঘ আগামীকাল ডাকবে না। আমি ডাকছি কিন্তু আমি যাব। এই পৃথিবী পালানোর জন্য একটি নতুন আবেগ। তারা দুজনেই ভেতরে যায়। তারা তাদের গরু দুধ খাওয়ায় এবং আমি কখন ভিক্ষা করব কে জানে। দুধ খাওয়ানোর সময় সে তাদের নিজের দুধ খাওয়াতে শুরু করে, কিন্তু এটা তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়। একদল ছেলে বান্ধবী আসে এবং তাদের মারধর করে, তাদের নিয়ে যায়। তোমার লজ্জা হয় না? তুমি কি করছিলে? সে বলে, আমরা দুধ খেতে এসেছিলাম। আমরা কিভাবে জানব? সে আমাদের দুধ খাওয়াতে শুরু করেছে। আমরা দেখেছি। সে উভয় স্ত্রীকে বলে, আমি ওই বধির ও বোবা লোকটিকে স্নান করাতে যাচ্ছি এবং আমি সেখান থেকে তোমাকে অনেক লেখা লিখে দেব। সে তাতে একটা কলম রাখে এবং বলে, এটা পাপ। তুমি কি করছো? জবাবে উভয় পুরুষই বলে, আমি জানি তুমি ঈর্ষান্বিত, কিন্তু আমি অবশ্যই তোমাকে অনেক লেখা শেখাবো। কিন্তু এবার সে লোরেঞ্জোকে তার বিদ্যুৎ পান করাতে পারবে না। সে শুধু তার বাথে জল ঢালতে গেল। সে বলে, ভেতরে এসো। তুমিও ভেতরে যেতে পারবে না। সে বলে,
আমি এখন লোরেঞ্জোকে খাওয়াবো। তার সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়। লোরেঞ্জো বলে, তোমার ফুলের বাগান ফুলে উঠেছে। সে প্রতিটি ঘরে একজন তৃষ্ণার্থ কুমারী আছে, যা তৃষ্ণা মেটাতে হবে। তাহলে কি? কিন্তু সে লোরেঞ্জোর সাথে বিজ্ঞাপনে অনেক টাকা খরচ করে এবং এটা দেখে প্যাম্পিনিয়ার প্যান্টি খুব ঈর্ষান্বিত হয়, কারণ কোম্পানিগুলি লোরেঞ্জোর সাথে সত্যিকারের প্রেমে পড়ে গিয়েছিল। পরের দিন লোরেঞ্জো বাগানে কাজ করছিল, যেখানে পেনিয়া একটি বই পড়ছিল। লোরেঞ্জো অদ্ভুতভাবে তার দিকে তাকালো এবং ভাবল সে আগে কখনো আমার ঘরে আসেনি। কিছুক্ষণ পর পেনিয়া তার ঘরে ঢুকে পড়ল এবং সে আসার সাথে সাথে লোরেঞ্জো বুঝতে পারল সে সেখানে কি করতে এসেছে। লোরেঞ্জো তার হিতৈষীকে তুলে নেওয়ার চেষ্টা করল। সে তাকে থামিয়ে দিল এবং চোখ বেঁধে বলল, সে বলল, আমি তোমাকে প্রতিদিন দেখি এবং আমি তোমাকে আমার ঘাট থেকে জল খেতে দিতে চাই, কিন্তু আমি এখনই তোমাকে তা পান করতে দেব না, কারণ আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। সে লোরেঞ্জোকে তার প্রতি অসীম ভালোবাসায় ভরা একটি আবেগময় চুম্বন দেয়। আমরা দেখতে পাই যে প্রেমিক যার বুকের দুধ খাওয়ানোর কথা, সে তার বান্ধবীর উপর রাগে গেছে। সে মনে করে সে হয়তো অন্য কোথাও গিয়ে অন্য কাউকে বুকের দুধ খাওয়ানো শুরু করবে। তাই সে সিদ্ধান্ত নেয়। সে তার প্রেমিককে গভীর বনে নিয়ে যায় এবং বলে, আমার কাছে একটা ধন আছে যা কেবল তোমার জন্য, এবং আমরা বিয়ে করার পরেই আমি এটা তোমাকে দেব। সে তাকে আবেগময় চুম্বন দেয়, তার ঠোঁট কামে ভরা। তার অস্ত্র ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রেমিকের ঘোড়া দৌড়ে শুরু করে। সে জোরে চিৎকার করে বলে, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে ধন দাও, এখনই আমাকে দাও, এখনই আমাকে দাও। আর তার ঘোড়া দৌড়ে হেরে গেল। বান্ধবী জিজ্ঞেস করে, তুমি কি করেছ? প্রেমিকের ঘোড়া দৌড়ে হেরে গেল। তাহলে সে হেরে গেল, তাহলে আমি কি করতে পারি? বান্ধবী বলে, প্রেমিকের ঘোড়া দৌড়ে হেরে গেল। তুমি ধন খুঁজতে মরিয়া। তুমি এত আগ্রহী ছিলে যেন তুমি অন্যের ধন লুট করবে পৃথিবী, কিন্তু তুমি স্পর্শ করার সাথে সাথে পুরো ধন উজাড় করে দিলে। একটি ঘোড়ার গাড়ি আসে প্যাম্পেনিকে তুলতে। সে কনভেন্টে পৌঁছায়, কারণ রাশিয়ান ফ্লরেন্সের রাজকুমার চাকলি অলরেডি লোরেঞ্জোকে একা রেখে গিয়েছিল। সে যেতে চাইছিল না, তাই সে সহকারী কাছে মিথ্যে বলে। সে বলে যে লোরেঞ্জো বধিরময়, কারণ সে চাইতো না যে তাকে সেখানে ধর্ষিত করা হোক। তুমি কিভাবে জানলে যে সে বধির নয়? কোম্পানিগুলি বলে যে সে বধির নয়। আমি তাকে বাগানে গান গাইতে শুনেছি। তার কণ্ঠস্বর একদম হানি সিংয়ের মতো। সে কোন গান গাইছে? সে কি কলম দিয়ে গান গাইছে, নাকি সে বলে যে মানুষের চোষা? আমার ঘোড়াটা একটা অনন্য পকোড়ার মতো। এখন তুমি বললে আমি তোমাকে একটু হাতুড়ি দিয়ে মারব। মা বলে, আচ্ছা, কেউ এটাকে নোংরা গান কিভাবে বলতে পারে? সে পেয়ারা দেখতে যায় এবং তার কানে ফিসফিস করে বলে, তোমার একটা কাটা সোর আছে। এই কথা শুনে সে ভয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। সে নিজেকে আটকে পড়তে দেখতে পায়। এটা একটি অলৌকিক, আর এই অলৌকিক আমার। নমস্কার মায়েরা, এটা ভাবো। মায়ের ভক্তরা তার কাছে পৌঁছে যায় এবং কথা সেই বলতে সব পারে। গোপন কথা সে প্রকাশ আমাদের করতে পারে, কিন্তু তাকে পিছন থেকে লাথি মেরে তাড়িয়ে দেয়। পিনিয়াও চলে যেতে শুরু করে। লরেন্সো কোম্পানিগুলিকে তাকে সাথে নিতে বলে, এবং তারা কেবল পান করতে চেয়েছিল। তারা দুজনেই একসাথে চলে যায়। আমরা দেখি রাজপুত্র চক্রা অন্য পথ ধরে যাচ্ছে। সে গ্রামের দিকে যাচ্ছে। রাজপুত্র পানির জন্য তৃষ্ণার্ত ছিল, তাই সে পান করার জন্য পুকুরের দিকে যায়, যেখানে তার সাথে একজন সুন্দরী মহিলার দেখা হয়। সে চাক লাড্ডুকে তার নিজস্ব প্রশ্ন জিজ্ঞাসা করে। সে তাকে আঘাত করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি মানুষ? সে বলে, না, আমি একজন জলমগ্ন। রাজপুত্র বলে, আমি পিনিয়া নামের একটি মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে এখনো দেখিনি। সে উত্তর দেয়, আমি একই মেয়ে, কিন্তু পিন পরা বা প্যান্টি ছাড়া। কারণ সে রাজপুত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। সে বলে, শক্তি পুরুষের মধ্যেই আছে। শক্তি থাকে কাপুরুষের হাড়ে। যার শক্তি নেই সে হাড়ওয়ালা লোকটির অন্তর্বাসে। আর তারপর কি হলো? হাড়বিহীন জিনিসটা ছিল নকল। দেখা যাক, পেন নাকি লরেঞ্জো সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে পাম্প ইন্ডিয়ার প্রিন্স চাকলিকে বিয়ে করার কথা ছিল। আর তারপর সে পেন নাকি লরেঞ্জোকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলে, হ্যাঁ, কিন্তু আমি এখনো তার সুন্দর মুখ দেখিনি। সে আমাকে একবার চুমু খেয়েছিল। পেপার তাকে চোখ বন্ধ করতে বলে, যাতে সে চুমুর কথা মনে করতে পারে। এই সেই মেয়ে। এখন যখন সে তাকে চুমু খেতে এগিয়ে যায়, তখন একজন চোর দেখা দেয়। সে পেন নাকি লরেঞ্জোকে বলে, এখান থেকে পালাও, সে তোমাকে মেরে ফেলবে। কিন্তু লরেঞ্জো তার উঠোনে বীরত্বের একটু টুকরো অবশিষ্ট ছিল।
সে একজন বীর এবং আরেকটি প্রশ্ন করে। এটি ছিল একটি অন্ধকার রাত। সে আমার সাথে ছিল। সে আমার উপরে ছিল, সে আমার নিচে ছিল। আমাকে বলো, সেই সূর্য কে ছিল? বীরের মন তাৎক্ষণিকভাবে বিচলিত হয় এবং সে তাকে আক্রমণ করে। দুজনের মধ্যে সংঘর্ষ হয়। লরেন্জো মঞ্চের উপর খুব রেগেছিল। সেই কারণেই সে চলে যায়। যখন সে বিগ বসকে হত্যা করতে যাচ্ছিল, পেন বলে, যদি তুমি তাকে হত্যা করো, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। ঝা টুইন্স তাকে বিশ্বাস করে না এবং তাকে কারাগারে রাখে। কিন্তু প্যান্টিবিহীন কিছু পেনিয়ার বয় বলে, আমি তখনই তোমাকে বিয়ে করব যখন তুমি লরেন্জোকে মুক্ত দেবে। এই কথা শুনে বীর রেগে যায়। আর তখন তুমি বলবে, বিনোদ, তোমাকে লরেন্জোকে মুখে নিতে হবে, তবেই আমি তোমাকে বিয়ে করব। তারপর কোম্পানি বলে, না, এটাই আমার শেষ কাজ, এখনই করো। লরেন্জোকে মুক্ত করে। সে কয়েকদিন ধরে বিয়ে করেনি। সে শুধু লরেন্জোকে বিয়ে করতে চেয়েছিল। নিজের জীবন বাঁচানোর জন্য সে তাকে মিথ্যের পর মিথ্যে বলতে থাকে। এই বিয়ে এড়াতে সে গির্জায় যাচ্ছিল। সে ভুয়া বাবাকে কিছু সোনার মুদ্রা দেয় এবং তাকে এই বিয়ে না করতে বলে। যে কোনো অজুহাতকে ভুয়া বলে মনে করা হয়। আমরা ঝাটভিরোর দুই বোকা সৈন্যকে দেখতে পাই। লরেন্জোকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখনই লরেন্জো ভাবে,